আমার দাদার হাতে আমরা ৫ ভাই বোন সাঁতার শিখেছি। জলের সাথে আমার সম্পর্কটা অন্যরকম। যাদের ওজন বেশি তারা কিন্তু জলে ভাসতে পারে বেশি। সমুদ্রের সব জায়গায় সাঁতরানো যায় না। সাঁতারের গর্ব ব্রজেন দাস। আমি আমার ভালো লাগা থেকে সাঁতরাই। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যে মানুষটি আছেন তিনি বাংলাদেশের সাঁতারের জগতে অত্যন্ত স্পেশাল একজন মানুষ। সম্প্রতি তিনি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা কুড়িগ্রামের ঝুনকারচর থেকে একদম বঙ্গোপসাগর ৫৫০ কিলোমিটার পাড়ি দিয়েছেন। কথা বলবো আমরা রফিকুল ইসলাম ভাইয়ের সাথে। ওই জার্নিটা সম্পর্কে জানতে চাই, যে জার্নিটা ছিল হঠাৎ করে এরকম ব্যাপারটা মাথায় আসা, আসলে সব কিছু মিলিয়ে জানতে চাই। শুরুতে ৫৫০ কিলোমিটার সাঁতরানো হবে এমন হয়তো পরিকল্পনা ছিল না। একদম শুরুতে আমাদের পরিকল্পনা ছিল আমরা কায়াকিং করব ব্রহ্মপুত্র নদীর বাংলাদেশ প্রবেশ মুখ থেকে শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত। আমাদের প্রাথমিক পরিকল্পনা এটাই ছিল। কিন্তু আমরা শুরু করে যখন দেখলাম যে এই নদীতে এত চমৎকার জল, চমৎকার বালি এবং অনেক দূর পর্যন্ত পানির তলায় সেই চিকচিক করা বালু দেখা যায়, শীতল জল, এগুলোতে একটু সাঁতরাতে নেমে মনে হলো যে পুরোটা কায়াকিং না করে আমরা যদি সাঁতরে যাওয়া যেত, সেইটা একটা অসাধারণ ব্যাপার হতো। তো সেই পরিকল্পনা, মানে তাৎক্ষণিক পরিকল্পনা থেকেই আমরা পরের দিন আমি সাঁতারে নামি এবং আমার সাথে নওশাদ নওয়াজ উনি কায়াকিং করেন। মূলত সেই তাৎক্ষণিক পরিকল্পনার ফল আসলে এই সাঁতার। আসলে জানতে চাই, হঠাৎ করে প্ল্যান চেঞ্জ, কতটা এক্সাইটেড ফিল করতেছিলেন বা কতটা নার্ভাস লাগছিল? আসলে সাঁতরাতে হলে যেই দূরত্ব বা যেই সময়টা সাঁতরালে আমি এই লম্বা দূরত্ব পার হতে পারবো, সেইটার একটা হিসাব নিকেশ হয়তো মাথার মধ্যে তখন হয়ে গেছে যে আমি যদি ১ মাস সাঁতরাই এবং প্রতিদিন ৫ থেকে ৬ ঘন্টা সাঁতরাই, তাহলে আমি হয়তো ২০ থেকে ২৫ কিলোমিটার যেতে পারবো এবং এভাবে ১ মাস সাঁতরালে হয়তো আমি বঙ্গোপসাগরে পৌঁছে যাব। আর নিজের ব্যাপারে ওইটুকুন ধারণা ছিল যে আমি দৈনিক ৫ থেকে ৬ ঘন্টা সাঁতরাতে পারবো এবং ১৫ থেকে ২০ কিলোমিটার সাঁতরানো যাবে। তো সেই হিসেবে আমার কাছে খুব অযৌক্তিক মনে হয়নি, যেহেতু এই বিষয়গুলো ঠিকভাবে মেনে চললে আর এই দিন সাঁতরাতে পারলে ঠিকই এটা অর্জন করা সম্ভব। সাঁতারের যে জার্নিটা ছিল, আসলে কি কি প্রিপারেশন ছিল আপনার? প্রস্তুতির ব্যাপারটা ছিল, যেহেতু আমাদের প্রাথমিক পরিকল্পনা ছিল কায়াকিং করা, তাই আমরা দুজন, আমি এবং নওশাদ নওয়াজ, ইনফ্লাইটেবল একটা কায়াক নিয়ে কুড়িগ্রামের সেই সীমান্তবর্তী চর ঝুনকারচরে যাই। তখন যেহেতু সাঁতারের সম্পূর্ণ পরিকল্পনা ছিল না, এমনিতে কায়াকিং করতে গিয়ে আমি পানিতে নেমেছি, পানিতে নামি, কিছুটা সাঁতরাই। সেই হিসেবে কিছু আনুষাঙ্গিক যে বিষয়, যে যেমন আমার গগলস, ক্যাপ, এগুলো নিতে হয়, সেটা আমি নিয়েছিলাম। তো এর বাইরে আর কিছু নেওয়া হয়নি। তাই শুরুতে আমরা আসলে ২ দিন সাঁতার করে আবার ঢাকায় ফিরে আসি, যাতে অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেগুলো ভেবে, সেগুলোর প্রস্তুতি নিয়ে আমরা আবার ফিরে যাব, এটা ভেবে আমরা ২ দিন সাঁতারের পর ঢাকায় ফিরে আসি। ৫৫০ কিলোমিটারের কথা হচ্ছিল। সর্বশেষ যে এই সাঁতারের আগের যে জার্নিটা ছিল, সেটা সর্বোচ্চ কত কিলোমিটার ছিল? বাংলা চ্যানেলকে যদি ধরা হয়, সেইটা আসলে ১৬ কিলোমিটার সাঁতরানো। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যে দ্বীপ, সেই পর্যন্ত সেইটা সাঁতরানো হয়েছে। আমি ২ বার সাঁতরাই সেখানে এবং নদীতেও সাঁতরানো হয়। এছাড়া আপনার ইন্দোনেশিয়ার বালিতে সাঁতরিয়েছি, ওখানে ৫ কিলোমিটার সাঁতরিয়েছি। সংযুক্ত আরব আমিরাতের সাঁতরিয়েছি। তো লম্বা দূরত্ব বলতে এই সব সাঁতার। একটানা ৫৫০ টার্গেটে চলে যাওয়া, কোনোভাবে কি একটু ভয় লাগতেছিল? একটানা ৫৫০ কিলোমিটার আমার পক্ষে কখনোই সম্ভব না। আমি
এই সাঁতার অভিযানে সবচাইতে বেশি দূরত্ব টানা সাঁতরিয়েছি হলো 40 কিলোমিটার। এমনিতে 20 থেকে 25 কিলোমিটারের মধ্যেই প্রতিদিন শেষ করতাম, কিন্তু একদিন শুধু 40 কিলোমিটার হয়েছিল। একদম ছোটবেলার কথা শুনতে চাই, সাঁতারের প্রতি ঝোঁকটা কিভাবে আসা? ছোটবেলা থেকেই সাঁতরাতাম। বাড়ির পুকুরেই আমার সাঁতার শেখা এবং সেখানেই সাঁতরানো। আমার দাদার হাতে আমরা 5 ভাই বোন সাঁতার শিখেছি সেই শৈশবেই। তারপর থেকে ওখানে সাঁতরাতাম। বাড়ির পাশে হুড়াসাগর নদী, সেখানে মাঝে মাঝে যাওয়া হতো, আর দূরে যমুনা নদী। তো নদী, পুকুর এসব আমার খুব আশপাশেই ছিল, তাই জলের সাথে আমার সম্পর্কটা অন্যরকম। পছন্দের কোনো নদী বা পছন্দের কোনো জায়গায়, যে জায়গাটায় অনেকবার সাঁতরানো হয়েছে, মানে লোভ সামলাতে পারি না ওই জায়গাটায় গেলে, এরকম যদি একটা প্লেস পিক করতে বলি? সেটা অবশ্যই বলবো বঙ্গোপসাগর। কি টিপস দিবেন যারা এখনো বয়স হয়ে যাচ্ছে বা সাঁতার শিখতে পারে নাই? সাঁতার শেখার আসলে কোনো বয়স নাই, যে কোনো বয়সেই যে কেউ শিখতে পারে। যাদের ওজন বেশি তারা কিন্তু জলে ভাসতে পারে বেশি, এই ব্যাপারটা কিন্তু সুবিধা দেবে আপনাকে, মানে যারা এটা আছেন। আর যারা সাঁতার শিখতে চান, যে কোনো বয়সে সাঁতার শেখা যায়, শুধু একটু মনোযোগ দেয়া, সাঁতারের জন্য কিছুটা সময় দেয়া, আগ্রহ থাকা, এটা করলেই আশা করি যে কেউ সেই রকম সাঁতার শিখতে পারবেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সাঁতার শিখলেও সমুদ্রে যদি টান দিয়ে নিয়ে যায়, সাঁতার পারলেও ব্যাক করা সম্ভব না, আসলে এই ব্যাপারটা নিয়ে কি আমাদের কোনো ভুল ধারণা রয়ে গেছে? সমুদ্রের সব জায়গায় সাঁতরানো যায় না। যেখানে প্রচণ্ড জোয়ার বা ভাটার টান, সেই জায়গাগুলো এড়িয়েই আসলে সাঁতরাতে হয়। তা না হলে আমার যেই সক্ষমতা, সেই সাঁতারের যে কৌশল, এসব কিছু দিয়ে ওই প্রচণ্ড টানকে উজিয়ে নিরাপদ জায়গায় আসা অনেক সময় সম্ভব নাও হতে পারে। সেই ভাটা বা জোয়ারের টান আমাকে অনেক দূর ভাসিয়ে নিতে পারে। ভয়টা যদি প্রচণ্ড আমার ভেতরে কাজ করে, তখন আমার হার্ট ফেইলিয়ার হতে পারে, আমি অজ্ঞান হয়ে যেতে পারি, বিভিন্ন ব্যাপার চলে আসতে পারে তখন, যেইটা জীবন বিপন্ন হতে পারে। আমরা দেখব যে সমুদ্রে যে অংশটাতে সাঁতরানো যায় বা নামা যায়, পর্যটকরা যেখানে নামেন, সেইখানে আপনার কিন্তু বিশেষ কিছু নির্দেশনা দেয়া থাকে। কখন নামা যাবে, কাদের উপস্থিতিতে নামতে হবে, কোস্টগার্ড থাকুক বা নিরাপত্তার দায়িত্বে যারা আছেন, তাদের উপস্থিতিতেই শুধুমাত্র নামা যেতে পারে। যারা সমুদ্রে যায়, অনেকে অনেক গভীরে চলে যায়, আসলে ওই জিনিসগুলো মাথায় থাকে না, কিভাবে নিজেকে একটু সতর্ক করা যায়? সেই ক্ষেত্রে একটা বিষয় যেটা মাথায় রাখতে হবে, যে আমরা অনেক সময় যেটা করি, যে স্থলভাগে কোনো একটা খেলায় লম্বা সময় খেলে ক্লান্ত হয়ে পড়ি আমরা, এবং ঠিক তখনই যখন ক্লান্ত শরীর নিয়ে পানিতে লাফিয়ে নামি, অনেক সময় সেই ক্লান্তিটা সাঁতারের উপযোগী যে শক্তি যোগানো, সেটা করতে নাও পারে। অতএব যখন নামবো, তখন নিজের শরীরটাকে ভালো মতো বুঝতে হবে, আমি কি সেই পরিমাণ ক্লান্তি আমার শরীরে আছে? যদি থাকে তাহলে নামা যাবে না। আমার কি সেই পরিমাণ সক্ষমতা আছে যে আমি এতটুকুন সাঁতরাতে পারবো? এই সমস্ত কিছু আসলে মাথায় রাখতে হবে, তারপর নামা যায়। এবং পানিতে নামার আগে আমাকে কেউ অনুসরণ করছে, আমাকে কেউ দেখে রাখছে, এই নিশ্চয়তাটা খুব জরুরি। সাঁতারে কি কখনো কাউকে আইডলাইজ করা হয়েছে কিনা? আমাদের দেশের সাঁতারের গর্ব ব্রজেন দাস। উনি শুধু আমাদের দেশ না, আমাদের উপমহাদেশ, এমনকি বিশ্বের একজন শ্রেষ্ঠ সেরা সাঁতারু। তো আমাদের দেশ থেকে যত সাঁতারুই আসবে, তার প্রণম্য পুরুষ সবসময়ই হবেন ব্রজেন দাস। আর যদি দেশের বাইরে কারো কথা বলতে বলি? অনেকেই আছেন, কিন্তু যদি অলিম্পিক বা দক্ষতার দিক থেকে সাঁতারের যে বিশাল অর্জন, সেক্ষেত্রে মাইকেল ফেলপসের নামটা নিতেই হয়।
সাঁতার নিয়ে অনেক কথা হচ্ছিল, এবার একটু ব্যক্তি জীবনে যাব। আপনার যে জীবনসঙ্গী তিনি পর্বত ভালোবাসেন এবং বাংলাদেশের প্রথম নারী পর্বতারোহী যিনি এভারেস্ট জয় করেছেন। আসলে একজন পানি ভালোবাসে, একজন পর্বত ভালোবাসে, কিভাবে হলো আসলে? এই হওয়ার জায়গাটা খুবই কাছের, কারণ দুজনের মধ্যেই রোমাঞ্চপ্রিয়তা আছে। এই রোমাঞ্চই হয়তো কাছে আসার একটা বড় কারণ। আর পাহাড় এবং সমুদ্র এ দুটো আমরা যতই দূরের মনে করি না কেন, এটা খুবই কাছে, দূরে থেকেও কাছে। ঠিক তেমনি আমরাও খুবই কাছের। সেই কাছে থাকার মূল অনুষঙ্গটা হলো যে এই ধরনের কাজ, এই রোমাঞ্চকর সব কাজ, এগুলোই হয়তো কাছে এনেছে। জানতে চাই, ভাবি পাশে থাকলে আসলে সমুদ্র প্রেফার করা হয় না পাহাড় প্রেফার করা হয়, কোনটা বেশি প্রায়োরিটি দেওয়া হয়? মন জোগানোর জন্য পাহাড়, আর নিজের ভালো লাগার জন্য সমুদ্র। পানির প্রতি ভালোবাসা আছে, ভাবি যেহেতু পর্বত আরোহী, একদিন কি এভারেস্টে পাবো আমরা রফিকুল ইসলামকে? না, আমার সেরকম কোনো পরিকল্পনা নাই। সামনে কি পরিকল্পনা আছে সাঁতারকে ঘিরে? আমি আমার ভালো লাগা থেকে সাঁতরাই, ভালো আমার যা লাগে সেই কাজটা করতেই আমি পছন্দ করি। তো সেইটা হতে পারে কখনো কখনো যে একটু অন্য রকম, তার সেই অন্য রকমটা কারো কারো ভালো লেগে যেতে পারে, কিন্তু আমার সেইটা আসলে মাথায় থাকে না যে এই কাজটা করলে একটু অন্যরকম কাজ হবে বা তাক লাগানো কিছু হবে, হয়তো সেটা মাথায় থাকে না। আমি আমার আনন্দের জন্যই যা করা সব আনন্দের জন্য করি। আপনি ব্যক্তি জীবনেও এগুলোর পাশেও আপনি অনেক সফল একজন মানুষ, আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কিভাবে মেনটেন করা হয় আসলে এই লাইফ এবং কর্পোরেট লাইফ? আমি ভীষণ সৌভাগ্যবান। আমি যেই প্রতিষ্ঠানে কাজ করি তাদের আন্তরিক সহযোগিতা আছে। তো সেই সহযোগিতা না থাকলে আমার আসলে দুটোকে পাশাপাশি রেখে চলা ভীষণ কঠিন হতো। তো আমার সেই প্রতিষ্ঠানের আমার সহকর্মী যারা আছেন, আমার যারা প্রতিষ্ঠানের কর্মকর্তা আছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। একদম শেষ করব আমরা, শেষ দিকে জীবনসঙ্গী নিশাত মজুমদারকে এমন কোনো কথা যেটা হচ্ছে বলা হয়ে ওঠেনি বা বলতে চান কিন্তু বলেননি, এমন কিছু কি বলার আছে? বলার একটাই, যে উনি পর্বতের চূড়ায় যেই তুষারটা, যেই বরফটা ছুঁয়ে এসছেন, আমি নদীতে হয়তো ওই বরফখণ্ডর গলিত যে তরল জলীয় রূপ, তাকেও হয়তো কখনো না কখনো ছুঁয়ে দিয়েছি। এই তার মধ্যে দিয়ে হয়তো পরস্পরকে ছোঁয়া গেছে। এইটা একটা বড় বার্তা, এটা একটা বড় আনন্দের ব্যাপার। আমাদের চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি না? হ্যাঁ, চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে আমার এটাই বলা যে আপনারা আনন্দ খুঁজে বের করেন। আপনার ভেতরে সহজাত যে গুণটা আছে সেটাকে খুঁজে বের করার চেষ্টা করেন। তো সেটা একবার খুঁজে পেলে আপনি অসাধ্য সাধন করতে পারবেন, আপনি অনেক বড় কিছু করতে পারবেন। সেই জায়গাটা আমরা আসলে সহজে খুঁজে পাই না। যদি একবার খুঁজে পাই যে এই জায়গাটাতে আমার সহজাত প্রতিভা আছে, এখানে আমার আনন্দ আছে, এটা করতে আমার ভালো লাগে, তাহলেই আমরা অনেক বড় কিছু দিতে পারবো। তো আমরা চেষ্টা করতে পারি সেই আনন্দটা, সেই ভালো লাগা জায়গাটা খুঁজে বের করতে।